Hello students, welcome to Rai Science YouTube channel. আমি অমিত কিরণ চৌধুরী. Today is in our deep analysis, we are going to discuss India's updated climate pledges. তো আমরা জানি যে প্যারিস এগ্রিমেন্টের আন্ডারে কিন্তু প্রতিটা কান্ট্রিকে ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যেটা এনডিসি নামে পরিচিত, সেই এনডিসি সাবমিট করতে লাগে। তো 2015 থেকে এটা চলছে এবং লাস্ট যেটা আমাদের টার্গেট ছিল, যে আমাদের সব কিছুতে টার্গেট আমরা ইউজ করতাম যে 2030 মধ্যে আমরা এই জিনিসগুলো করব। তো সেই জিনিসগুলো এখন কি হচ্ছে কি 2035 হয়ে গেছে নতুন যে প্ল্যানের আন্ডারে। তো আমরা বলছি যে 2030 কিন্তু অলরেডি আমরা অ্যাচিভ করে ফেলেছি এবং আমরা ইন্ডিয়ার ফার্স্ট কোনো G20 নেশন যে কিনা অল দ্য এনডিসি অ্যাচিভ করেছে। এবার আসছে কি, আমাদের এবার নতুন টার্গেট সেট করতে হবে। সেই টার্গেটটা হচ্ছে 2035। সেটা রিগার্ডিং আমাদের নতুন কমিটমেন্ট এসছে এবং তা নিয়ে দেখো দ্য হিন্দুতে কিন্তু একটা আর্টিকেল এসছে অন ইন্ডিয়াস আপডেটেড ক্লাইমেট প্লেজেস। এর উপরে আমরা পুরো মেইনসের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বানিয়েছি। এবং যদি দেখি এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট, আগের বছর 2025-এ কিন্তু 2025 সালে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। কিসের উপরে এসেছিল? এই এনডিসির উপরে, ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের উপর এসেছিল। তো এটা যদি এনভায়রনমেন্টে এনডিসি হিসাবে আসে তাহলেও আমরা ইউজ করতে পারবো। যদি এটা এনভায়রনমেন্ট দিক থেকে যদি এসএতে দিয়ে দেয় সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো। দেখো কত সুন্দর করে ইন্ট্রোডাকশনটা তৈরি হয়েছে। ইন্ট্রোডাকশনে আমরা ফার্স্টেই দেখব যে একটা কোট, যে প্রকৃতি রক্ষতি রক্ষিতা, যেটা আমরা বলি কি ধর্ম রক্ষতি রক্ষিতা, সেম অ্যাজ প্রকৃতি রক্ষতি রক্ষিতা। তার মানে কি, যদি আমরা প্রকৃতিকে প্রোটেক্ট করি, প্রকৃতি আমাদেরকে প্রোটেক্ট করবে। আর এইখান থেকে আমাদের ইন্ট্রোডাকশনটা শুরু। এবং তার সাথে আমরা দেখো দিয়েছি ইন্ডিয়াস 2035 ক্লাইমেট কমিটমেন্টস আর নট জাস্ট মডার্ন পলিসি। এটাই এখনকার পলিসি না, যেটা প্যারিস অ্যাগ্রিমেন্ট করলো আমরা পলিসি বানালাম, এটা নয়, বাট অ্যান এক্সটেনশন অফ ইটস এনশিয়ান ইথোস। আমাদের এটা প্রাচীনকালেরই একটা জাস্ট মূল্যায়ন। দ্যাট ভিউজ এনভায়রনমেন্টাল স্টিওয়ার্ডশিপ অ্যাজ এ ফান্ডামেন্টাল ডিউটি। এই যে এনভায়রনমেন্টাল যে প্রোগ্রামগুলো, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের জন্য, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য আমাদের প্রোগ্রাম, এগুলো আমাদের সব একটা ফান্ডামেন্টাল ডিউটি। কোথায় লেখা রয়েছে? আমাদের এনশিয়ান্ট কালচারেই লেখা রয়েছে। তো এবার আমরা দেখে নিই কীভাবে এই যে কমিটমেন্ট, আমরা ইন্ডিয়া যে কমিটমেন্ট করছে প্যারিস এগ্রিমেন্টের আন্ডারে, কীভাবে সেটা এভলিউশন হয়েছে। ফার্স্টে আমি যেটা তোমাদেরকে বললাম যে 2015-তে একটা কমিটমেন্ট হয়েছিল। সেখানটা এমিশন ইন্টেন্সিটি, এটা হচ্ছে এমিশন ইন্টেন্সিটিটা হচ্ছে 2005-এর লেভেলের। 2005-এ আমাদের ইকোনমিতে কার্বন যতটা এমিট হতো, সেখান থেকে বলা হয়েছে যে 33 to 35% রিডাকশন হবে। এবং 2022-এ সেটা আপডেটেড করলে 5 বছর পরে হয়, মানে 2020 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি কোভিড-19-এর জন্য সেটা পিছিয়ে যায়। এবং তার ফলে এখানে বলছে যে তখন সেটা প্লেজ করা হয়েছিল যে 2030 পর্যন্ত আমরা 45% কমাবো। এই দেখো 2015-তে 2030-র কিন্তু টার্গেট ছিল, কিন্তু আমরা 5 বছর পরে কি করলাম, যে বলছি না আমরা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি, সেজন্য আমরা আরও টার্গেট বাড়াচ্ছি, সেটাকে 45% করে দিয়েছি। এখন 26-এ এসে কত বলা হচ্ছে, যে না আমরা 47% রিডাকশন করে দেবো 2035 পর্যন্ত। নন ফসিল ফুয়েল ইন্টেন্সিটি, এটা দেখো যে নন ফসিল ফুয়েলসের পাওয়ার অলরেডি আমরা জানি যে 2015-তে আমরা 40% ক্যাপাসিটি টার্গেট নিয়েছিলাম। 2022-এ সেটা টার্গেট নিলাম যে 30-র মধ্যে 50% ক্যাপাসিটি করব। অলরেডি কিন্তু এটা অ্যাচিভড হয়ে গেছে। সেজন্য এখন আমরা বলছি কি না, আমরা 60% ক্যাপাসিটি বিল্ড আপ করবো। বা নন ফসিল ফুয়েল মানে কি, যেখান থেকে কয়লা, তেল, এই জ্বালানি ছাড়া যেগুলো হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেমন সোলার, উইন্ড, নিউক্লিয়ার, এই পাওয়ার দিয়ে আমাদের পাওয়ার আসবে, বিদ্যুৎ তৈরি হবে, সেখানে 60% বলছে তার হিস্সাদারি হবে। দেন কার্বন সিঙ্ক, তার মানে কতটা কার্বন আমরা এনভায়রনমেন্ট থেকে অ্যাবজর্ব করতে পারবো। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড প্রচুর এমিশনস হচ্ছে, দ্যাটস ওয়াই যে এখন দেখো নতুন টার্গেটে বলছে 3.5 বিলিয়ন টু 4 বিলিয়ন টনস অফ CO2 আমরা অ্যাবজর্ব করাবো। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝে গেলাম যে আগের থেকে কি হয়েছিল। দেখো আগে ছিল 2.5 থেকে 3 বিলিয়ন, সেটাকে 3.5 থেকে 4 বিলিয়ন করা হয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি নতুন কমিটমেন্টে কি, কি দিয়েছে। অলরেডি কিন্তু আমরা এই 3টে পয়েন্টে দেখে নিলাম মোটামুটি যে কি, কি রয়েছে। তাও একবার আমরা ডিটেইলসে একটু দেখে নিই। দেখো ফার্স্টেই রয়েছে যে এমিশন ইন্টেন্সিটি, যেটা আমরা বললাম এমিশন ইন্টেন্সিটি, যেটা 2030-তে 45% করার কথা, সেটা 2035 এর মধ্যে 35 এর মধ্যে কত 47% কিন্তু আমরা এমিশন ইন্টেন্সিটি কমাবো। কিসের লেভেলে কমাবো? একটার থেকে তো যখন আমরা কমাচ্ছি, কোনো একটা তো বেস রয়েছে, বেস হচ্ছে
2005 লেভেল, বোঝা গেল। দেন নন ফসিল ফুয়েল পাওয়ার জেনারেশন, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি 60% বাই 2035। এখন কিন্তু অলরেডি 50 ক্রস করে গেছে, 50% কিন্তু অলরেডি ক্রস করে গেছে। দেন এনহ্যান্স কার্বন সিঙ্ক, এটা কি আছে? এটাতে হচ্ছে দেখো 3.5 থেকে 4 বিলিয়ন টন CO2 আমরা ওটাকে অ্যাবজর্ব করবো। তার জন্য কি করতে হবে? CO2 অ্যাবজর্ব করার জন্য কি হবে? অ্যাফরেস্টেশন হবে, যত আরো ফরেস্ট তৈরি করা হবে, গাছ ট্রি প্ল্যান্টেশনস করা হবে। এবং তার সাথে সাথে কি লিঙ্কড হয়ে যাচ্ছে? গ্রিন ক্রেডিট প্রোগ্রাম, আমরা আরো দেখবো। আচ্ছা, তারপরে দেখো অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজাইলেন্স। অ্যাডাপ্টেশন রেজাইলেন্স মানে কি? যে ক্লাইমেট অ্যাডাপ্টেশন, আমরা জানি যে সমুদ্রের জলস্তর বাড়ছে, তার ফলে কি হচ্ছে কি সাইক্লোন, ট্রপিক্যাল সাইক্লোন এগুলো অনেক বেড়ে চলেছে, এবং তার থেকে রক্ষা করার জন্য আমরা উপকূলে কি বলছে যে যেটা আমাদের কোস্টাল এরিয়া আছে, কোস্টাল এরিয়াতে ম্যানগ্রোভ ট্রি বেশি করে লাগানোর কথা হচ্ছে। তো সেইখান থেকে কি হচ্ছে কি, দেখো ম্যানগ্রোভ রিস্টোরেশন মিষ্টি স্কিম, আমরা জানি এটা কিন্তু ইউপিসি পিওয়াইকিউতে এসছে যে মিষ্টি স্কিমস রিলেটেড টু হুইচ, তো এটা ম্যানগ্রোভ রিস্টোরেশন, ম্যানগ্রোভ ট্রি লাগানো। দেন ক্লাইমেট রেজাইলেন্ট এগ্রিকালচার। ক্লাইমেট রেজাইলেন্ট এগ্রিকালচার কি? পার ড্রপ মোর ক্রপ, এগুলো কিন্তু স্কিমের মধ্যে আছে। জল জীবন মিশনস, ক্লাইমেট রেজাইলেন্ট। আর ক্লাইমেট রেজাইলেন্ট এগ্রিকালচারের মধ্যেও কিন্তু আরও অনেক কিছু রয়েছে। পার্ট অফ মোর ক্রপ যেমন কি অল্প জল খরচ করে আমাদের বেশি এগ্রিকালচার করা। দেন আমাদেরকে পরম্পরাগত কৃষি, ক্লাইমেট রেজাইলেন্স এগ্রিকালচার, এই জিনিসগুলো কিন্তু অ্যাড করতে হবে। ডিজাস্টার রেজাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার, আমরা কি সাইক্লোন প্রুফ যে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে, যে পাকা বাড়ি, দেন কোস্টাল এরিয়াতে, দেন পাহাড় এরিয়াতে পাহাড়ের যেই নিজস্ব যে উডের যে মেকানিজম দিয়ে যে বাড়িগুলো তৈরি হয় সেইগুলোতে ফোকাস। তো ডিজাস্টার রেজাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার, কারণ আমরা দেখেছি যে পাহাড়ে যখন আমরা কংক্রিটের বিল্ডিং তৈরি করি, এবং রিসেন্টলি যে ক্লাউড বার্স্ট, তারপরে হচ্ছে ধস নামা, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাও ডেভেলপ করতে হবে। দেন লাইফ স্কিম, আমরা জানি লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট, এটা কি এবার অফিসিয়ালি ইন্টিগ্রেট করা হয়েছে আমাদের এনডিসির মধ্যে। এবার কি হচ্ছে কি, দেখো অফিসিয়ালি ইন্টিগ্রেট লাইফ মুভমেন্ট, এটাতে কি হচ্ছে কি, লাইফ মুভমেন্ট হচ্ছে এটা কোনো আলাদা কোনো স্কিম না, কোনো আলাদা খরচা না। এটা বলছে মানুষের নিজের লাইফস্টাইলে যদি আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়ে যায়, আমাদের কিন্তু ইন্ডিয়া অলরেডি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমাদের লাইফস্টাইল। যেমন যেমন হচ্ছে আমরা যখন আমাদের জামা কাপড় যখন ওটা মানে আমরা আর পরি না, যখন ওটা ওয়েস্টে হয়ে যায়, তখন আমরা ওই জামা কাপড়টা দিয়ে ঘরের কোনো না কোনো কাজ করি, যেমন ঘর মোছামুছি এইসব কাজে ব্যবহার করি। এটা তো রিসাইকেল হচ্ছে না আলটিমেটলি। সার্কুলার ইকোনমি যেটা পড়ি, অলরেডি আমরা সার্কুলার ইকোনমিতে বিশ্বাসী, যে কোনো কিছু একটা যখন অকেজো হয়ে যায় সেটাকে কিন্তু আমরা কাজে লাগাই। সব থেকে একটা ভালো জিনিস, ভাঙা কুলো আহ, ভাঙা কুলো ফেলতে লাগে, কিংবা ছাই ফেলতে লাগে। তো এটার মানেটা কি? সার্কুলার ইকোনমি। ভাঙা কুলো ফেলে দেবো না, ওয়েস্ট করবো, নষ্ট করবো না, ভাঙা কুলো রয়েছে, ঠিক আছে, ছাই ফেলতে লাগবে। তো এটা মেন্টালিটিটা, এটা কনসেপ্টটা এটা, যে মানুষ নিজে এমনভাবে বাঁচবে যেখানটা তার প্রতিটা জিনিস সে আবার নতুন কোনো কাজে সে ইউজ করতে পারবে। তার ফলে কি হবে? ওয়েস্টেজ অফ থিংস, ওয়েস্টেজ অফ মেটেরিয়ালস কম হবে, এবং এটা যত রিসাইকেলড হবে না, তত এনভায়রনমেন্টের উপর বোঝ কম পড়বে। বোঝা গেল? দেন দেখি যে নিউ ফ্রেমওয়ার্কস কি আছে। নিউ ফ্রেমওয়ার্কস মানে হচ্ছে, এটা হচ্ছে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, যেটাকে একটু নতুন ল্যাঙ্গুয়েজে একটু ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, যে নতুন ফ্রেমওয়ার্ক কি আছে। এটা কিন্তু ইনিশিয়েটিভ হিসাবেও কিন্তু করতে পারবে। দেখো, ইন্ডিয়ান কার্বন মার্কেটস, এবার বলছে যে কার্বন মার্কেটসটাকে আমরা এনহ্যান্স করবো। আমরা অলরেডি এনভায়রনমেন্টে পড়েছি এই যে কার্বন মার্কেটস, আমরা অলরেডি পড়েছি গ্রিন ক্রেডিট সিস্টেম। এই জিনিসটাকে দেখো এই জায়গাটাতে এবার একটু ফর্মালাইজ হচ্ছে, অপারেশনালাইজ হচ্ছে। ইন্ডিয়ান কার্বন মার্কেট মানেটা বলছে যে যে খুব হাই এমিশন যে সেক্টরগুলো আছে, যেমন স্টিল, সিমেন্ট, এগুলো যখন প্রসেসিং হয় না, প্রচুর এনার্জি লাগে, প্রচুর মানে ফসিলস ফুয়েল ইউজ হয়, কার্বন ডাইঅক্সাইড এমিশনস হয়। তো ওদেরকে সবাইকে কোটা দেওয়া থাকবে, যে তোমরা 1 টন করে CO2 বের করতে পারবে। কথার কথা, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, যে 1 টন বের করতে পারবে, এই সিমেন্টটাকে ইন্ডাস্ট্রিকে বললো। সিমেন্ট ইন্ডাস্ট্রি কি করে? সেই সিমেন্ট কারখানা করছে কি, যে না 1 টনের জায়গায় সে 1.5 টন কার্বন এমিশনস করেছে। তখন তাকে কি করতে হবে? যে 0.5 যে কার্বনটা রয়েছে, সেটা কি করবে? সে অ্যাজ এ ক্রেডিট হিসাবে সে কিনবে। ঠিক আছে? তার এটা কিন্তু 0.5 সে এক্সট্রা যেহেতু খরচা করেছে, সেহেতু সে এই এটা ম্যানেজ করার জন্য সে কিনবে। মানে কিনবে বলতে কি, এই যে কার্বন মার্কেট থেকে, যে আমি 0.5 বেশি ইউজ করেছি, আমার এটার জন্য তুমি অন্য জায়গায় গ্রিন ফরেস্টেশন বা গ্রিন কিছু কাজ করো, আমাকে 0.5 এর মতো ক্রেডিট দাও। তো সেটা হবে, এটা একটা মার্কেট তৈরি করা হচ্ছে। তার জন্য বলছে কি, ম্যান্ডেট করা হচ্ছে 490 এরকম এন্টিটিকে
একটা ম্যান্ডেট দেওয়া হচ্ছে যে 490 এনটিটি মানে 490 কোম্পানিকে বা 490 সেক্টরকে বলা হচ্ছে যে তোমরা এটা পূরণ করো। যদি তোমরা পূরণ না করতে পারো তাহলে তোমরা টাকা দিয়ে ক্রেডিট কিনবে যে আমি আরও যাতে 0.5 ইউজ করতে পারি। দেন গ্রিন ক্রেডিট প্রোগ্রাম কি? এটা আরও ভালো প্রোগ্রাম। কেউ যদি মনে করে যে আমি ফরেস্টেশন করছি, কেউ যদি মনে করে আমি গ্রিনারের দিকে নন ফসিলস ফুয়েলস আর রিনিউয়েবল এনার্জিতে আমি ইনভেস্ট করব, তখন তাকে ক্রেডিট দেওয়া হবে। কিরকম? সে দেখা গেল 2 টন কার্বন এমিশনস কম করিয়েছে। সে কোনো জায়গায় ফরেস্ট লাগিয়ে সেখানে 2 টন কার্বন এমিশন কম হয়েছে। তাকে সার্টিফিকেট দেওয়া হবে 2 টনের। এবার যেই কোম্পানিটা 0.5 এমিশনস বেশি করেছে সে তার সেই যে কোম্পানিটা যে কিনা 2 টন এমিশন কমিয়েছে তার থেকে 0.5 কিনে নেবে। বোঝা গেল? এই যে সিস্টেমটা এটাই হচ্ছে কার্বন মার্কেট আর গ্রিন ক্রেডিট প্রোগ্রাম। এইবার হচ্ছে কি হোল অফ ইকোনমি ইন্টিগ্রেশন। তার মানে কি? যে আমরা জানি পিএলআই স্কিম চলছে। পিএলআই স্কিমের আন্ডারে যত মোবাইল ফোন, ইলেকট্রনিক্স আমরা জানি এগুলো পিএলআই স্কিম খুব চলছে। পিএলআই স্কিম এখন অনেক কিছুতে ইন্ডাস্ট্রিকে বাড়ানো হয়েছে। তো বলছি পিএলআই স্কিমটাকে আরও বেশি ইন্টিগ্রেটেড করি কোথায়? যে সোলার মডিউল তৈরিতে, আর কোথায় গ্রিন হাইড্রোজেনে, অ্যাডভান্স কেমিস্ট্রি সেলে, কারণ ব্যাটারিতে। তো এইসব জিনিসে আর পিএলআইকে ইনক্লুড করি যাতে এই সেক্টরের ডেভেলপমেন্টটা হয়। ইকোনমিক্যালি যেটা এটা আরও ভায়াবল হয়ে যায়। ডিজাস্টার রেজাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার সেটা আমি অলরেডি বললাম। যেখানে যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা ব্যবহার করা উচিত। পাহাড়ে আমরা যদি কংক্রিটের বিল্ডিং তুলি সেটা কিন্তু সাস্টেনেবল না। তার জন্য ওখানটায় উডেন যে ওখানকার যে নতুন মানে পুরনো যে এনশিয়েন্ট যে কালচার রয়েছে সেই ধরনের কিন্তু সিস্টেম ইউজ করা উচিত। দেন ট্রিপিং লিঙ্ক অ্যাডাপ্টেশন। ট্রিপল লিঙ্ক কি? ৩ টে লিঙ্ক। কি জানো? এগ্রিকালচার, ওয়াটার, হেলথ। এই ৩ টেকে যদি আমরা লিঙ্ক করিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই এনডিসিটাকে অ্যাচিভ করতে পারবো। এগ্রিকালচার যদি আমরা সাস্টেনেবল রাখি, পার ড্রপ মোর ক্রপ করি তাহলে ওয়াটার কনজারভেশন হবে। ওয়াটার যদি কনজারভেশন হয় ওয়াটারের কোয়ালিটি ঠিক থাকবে। ওয়াটারের কোয়ালিটি ঠিক থাকলে হেলথ ভালো থাকবে। এটাই হচ্ছে ট্রিপল লিঙ্ক অ্যাডাপ্টেশন মডেল। এবার যদি দেখি যে সিগনিফিকেন্স কি? আমরা যে এনডিসি করছি এবং প্রতি ৫ বছর অন্তর এত সিরিয়াস যে প্রতি ৫ বছর অন্তর করা হয়। পিএম নিজে এখানে ভাষণ দেয়। তো তারপরও তার মানে এটার ইম্পোর্টেন্সটা কোথায়? সেটা দেখো ইম্পোর্টেন্সটা হচ্ছে গ্লোবাল লিডারশিপ অ্যান্ড কন্টিনিউটি। এই যে আমরা এনডিসিটাকে সাকসেস পাচ্ছি না? তো এনডিসির সাকসেসের জন্য কিন্তু আমরা গ্লোবাল যে প্লেসে কিন্তু আমরা একটা লিডারশিপ রোল পাচ্ছি। যে হ্যাঁ, ইন্ডিয়া G20 কান্ট্রি যেটা ওয়ার্ল্ডের টপ 20 কান্ট্রি রয়েছে, ইকোনমি রয়েছে। তাদের যে দেশের মধ্যে ইন্ডিয়া একমাত্র দেশ সে কিনা এনডিসি কমপ্লিট করেছে। নিজের যে ডিটারমাইন্ড টার্গেট রয়েছে সেটা কিন্তু সে কমপ্লিট করেছে। তার ফলে কি হচ্ছে কি আমরা কিন্তু লিডারশিপ পর্যায়ে যাব। আমরা হব অন্যদের ইন্সপিরেশন। ক্রেডিবল নেট জিরো পাথওয়ে বলছে যে আমরা 2070 তে নেট জিরো যে গোল করেছিলাম, কোথায় করেছিলাম? মনে আছে কি? ব্রিটেনের গ্লাসগোতে প্রাইম মিনিস্টার গেছিলেন এবং ওখানটায় গিয়ে আ উনি প্লেজ করেছেন যে 2070 তে নেট জিরো হব। চায়নার কত ছিল? 2060 তে ১০ বছর আমাদের আগে। আর ডেভেলপ কান্ট্রিরা কত হয়েছে? 2050 তে। নেট জিরো এমিশনস মানে আমরা যতটা CO2 এমিট করব, ততটা CO2 আবার অ্যাবজর্ব করে নেব। এটাই হচ্ছে নেট জিরো। তাহলে যদি আমরা এই টার্গেটটাকে পৌঁছাতে পারি 2035 এ যদি 47% ইনটেনসিটি কমিয়ে আনতে পারি কার্বন এমিশনে, তাহলে কিন্তু আমরা 2070 এর মধ্যে পৌঁছে যেতে পারবো আমাদের লক্ষ্যে। বলছে স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স কি আছে? দেখো নন ফসিল ফুয়েল ক্যাপাসিটি এখন আমরা বুঝতে পারছি ইরানের ওয়ার যখন চলছে, ইরান ইউএসএ যে কনফ্লিক্ট যেটা চলছে, তো সেখানে আমরা দাঁড়িয়ে দেখব যে মিডল ইস্ট ক্রাইসিস হচ্ছে, আমাদের অয়েল সংকট হচ্ছে, আমাদের গ্যাস সংকট হচ্ছে। তো এর ফলে কি আসল প্রবলেমটা কি হচ্ছে কি? যদি আমরা নন ফসিল ফুয়েলসটাকে সরিয়ে দিয়ে যত আমরা রিনিউয়েবল এনার্জিতে যাবো, ব্যাটারি ম্যানুফ্যাকচারিং মানে ইলেকট্রিক বাহনে মানে অটোমোবাইলে যাবো, কার্স। এর ফলে কি হবে কি? আমাদের তত আমরা আ আমরা কি হবে কি? এনার্জি সেক্টরে ইন্ডিপেন্ডেন্স পাবো। এখন কিন্তু আমাদের ডিপেন্ডেন্স হতে হচ্ছে। কখনো রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, কখনো আমেরিকার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে কখনো ইরান কখনো আমাদের জাহাজ ছাড়বে তার উপর আমাদের ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। তো এইভাবে এত বড় একটা দেশ যেখানটায় ১৫০ কোটি মানুষের কাছাকাছি মানুষ বসবাস করে, সেখানে কিন্তু এইভাবে সম্ভব নয়। তো আমাদের যদি মানে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্স রাখতে চাই, নিজের যাতে আমরা আত্মনির্ভর হতে পারি, তার জন্য কিন্তু এই নন ফসিল ফুয়েল এর দিকে যেতেই হবে। আমাদের সোলারের উপর ডিপেন্ড করতে হবে, আমাদের নিউক্লিয়ার এনার্জির উপর ডিপেন্ড করতে হবে। তো এটাই হচ্ছে রিয়েলিটি। দেন ডিকপলিং ইকোনমি ফ্রম কার্বন। তো ইকোনমিকে কার্বনের থেকে ডিকপলিং মানে আলাদা করার জন্য, কার্বনকে কমিয়ে আনার জন্য ইকোনমি থেকে, তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পথ। ফোকাস অন ক্লাইমেট জাস্টিস। আমরা জানি ক্লাইমেট জাস্টিস মানে আল্টিমেটলি একটা ফান্ডামেন্টাল রাইটের উপরে চলে গেছে। কারণ যদি কি ক্লাইমেট যদি আমাদের ভালনারেবল হয় তাহলে
অনেক অনেক আমাদের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায় এবং তার ফলে হিউম্যান হেলথে হিউম্যানের যে লিভেবিলিটি তে কিন্তু প্রভাব পড়ে। তো তার জন্য ক্লাইমেট জাস্টিস এর জন্য কিন্তু আমাদের এটা দরকার। এবার দেখে নিই কি, কি চ্যালেঞ্জেস আসছে। যদি এতই সব ভালো জিনিস থাকে তাহলে কি, কি চ্যালেঞ্জেস থাকে? ফার্স্ট আমরা কি জানি সবকিছু করতে গেলে টাকা লাগে। টাকা আমাদের কোথায়? এত ডেভেলপমেন্ট প্রজেক্ট চলছে, এত আ ফ্রি বিস যদি কিছুটা বলা হয় যে ফ্রিবিস বা জনকল্যাণকারী যে কাজগুলো চলছে, তারপরেও এনভায়রনমেন্ট এর জন্য আলাদা করে টাকা খরচ করা ডেভেলপিং কান্ট্রিদের জন্য খুবই প্রবলেমেটিক। তার জন্য একটা বলা হয়েছিল যে ডেভেলপ কান্ট্রিরা 100 বিলিয়ন করে এভরি ইয়ার ডেভেলপিং কান্ট্রিদের দেবে। সেটা কিন্তু তারা পূরণ করে। সেই প্রমিস তারা রাখেনি। এবং আমাদের যে টার্গেট রয়েছে সেটা 2030 তে পূরণ করার জন্য ইন্ডিয়াকে $2.5 ট্রিলিয়ন দরকার 2030 এর মধ্যে। তো সেটা অত টাকা কোথায়? দেন স্টোরেজ অ্যান্ড গ্রিড স্টেবিলিটি আমরা জানি যে রিনিউয়েবল এনার্জিতে কে স্টোর করতে হয় যে সোলার যে প্যানেল বসানো হয় না তো ওখান থেকে এখানে ইলেকট্রিক তৈরি হয় স্টোরেজ করতে হয় ব্যাটারিতে তো আমাদের ব্যাটারি স্টোরেজের জন্য প্রচুর ইনভেস্টমেন্ট দরকার এটা একটা স্টোরেজ প্রবলেম রয়েছে দেখো হার্ড টু অ্যাবেট সেক্টরস সিমেন্ট সিমেন্ট স্টিল এগুলো এই সেক্টরগুলোকে যদি ডিকার্বনাইজিং করতে হয় তাহলে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্টের দরকার আর এই এমন এগুলো সেক্টর যেগুলোকে বন্ধ আমরা রাখতে পারবো না দেন কোল ডিপেন্ডেন্সি কারণ কি আমাদের জানি 70% অ্যাকচুয়াল পাওয়ার যে জেনারেশন না আমরা ক্যাপাসিটি তো তৈরি করতে পেরেছি কিন্তু অ্যাকচুয়াল জেনারেশন কিন্তু 70% ডিপেন্ডেড অন কোল তার ফলে কি হচ্ছে কি এই যে টার্গেটটা পৌঁছানো এটা কিন্তু খুবই চ্যালেঞ্জেস হয়ে যাচ্ছে ল্যান্ড অ্যান্ড রিসোর্সেস কনস্ট্রেন্টস বলছি আমরা বললাম যে 3.5 থেকে 4 বিলিয়ন টন কার্বন সিঙ্ক করে নেবো তার জন্য তো আমাদের প্রচুর জমি দরকার জমি রিস্টোরেশন করতে হবে গাছ লাগাতে হবে। অত এরিয়া কোথায়? আমাদের এত পপুলেটেড কান্ট্রি একটা আমরা ওয়ার্ল্ডের সবথেকে পপুলেটেড কান্ট্রি। তো এতটা এরিয়া কোথায়? এটাও একটা প্রবলেম। দেন যদি দেখি ওয়ে ফরওয়ার্ড কি আছে? যে দেখো আমরা বলছি ট্রানজিশনস ফ্রম ক্যাপাসিটি টু জেনারেশন। তো আমাদের কি করতে হবে? যেটা যে ব্যাটারি স্টোরেজের উপরে ধ্যান দিতে হবে। নইলে কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকে যে পাওয়ারটা আসে সেটা আদতে কাজই দেবে না। ক্যাপাসিটি তো বাড়বে। কিন্তু ক্যাপাসিটি বাড়বে যে ক্যাপাসিটি টু জেনারেশন মানেটা কি? ক্যাপাসিটি আমাদের দেখাচ্ছে 52% ক্যাপাসিটি রয়েছে নন ফসিলস ফুয়েল দিয়ে করা। মানে রিনিউয়েবল এনার্জি 52% জেনারেট ক্যাপাসিটি আছে। কিন্তু জেনারেট কত করছে? জেনারেট তো করছে না। তাই বলছে যে ক্যাপাসিটি থেকে জেনারেটে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? স্টোরেজ বাড়াতে হবে। যাতে নন ফসিলস ফুয়েল যেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি থেকে পাওয়ার আসলে সেটাকে আমরা স্টোর করে দেন সাপ্লাই দিতে পারি। দেন ডিকার্বনাইজিং হার্ড টু অ্যাভয়েড সেক্টর এই যে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনস এইসব ইনিশিয়েটিভের মাধ্যমে যে আমাদের স্টিল সিমেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে এগুলোকে লো কার্বন এমিশন ইন্ডাস্ট্রি করতে হবে দেন স্ট্রেংথনিং ক্লাইমেট ফাংশনস গ্রিন ক্রেডিট সিস্টেম এগুলোকে আরও স্ট্রেংথ করতে হবে নেচার বেস সলিউশনস আমি যেটা বলেছি দেখো এক পের মাকে নাম মিষ্টি এই প্রোগ্রামের মাধ্যমে কি করতে হবে কি আরও গ্রিন বেস সলিউশনস আনতে হবে সাবন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন যেমন স্টেট অ্যাকশনস প্ল্যান মানে স্টেটগুলো যদি নিজের মতো টার্গেট নেয় যেমন আমাদের আমফানের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট টার্গেট নিয়েছিল যে 1 কোটি ম্যানগ্রোভ ট্রি লাগানো হবে তো এরকম স্টেট বেসড কিন্তু টার্গেট নেওয়া উচিত দেন কনক্লুশন যদি দেখি আমরা যে দেখো নেট জিরো 2070 অ্যাচিভ করার জন্য কিন্তু এই এনডিসি খুবই একটা গুরুত্বপূর্ণ তো আমরা কিন্তু দেখা যায় যে এনডিসি কিন্তু টোটালটা কভার করেছি উইথ পিআইকিউস উইথ গুড ইন্ট্রোডাকশন এবং আমরা যদি দেখে নিই এই পুরো কন্টেন্টটা কিন্তু বেঙ্গলিতেও আমাদের রয়েছে দেখো প্রকৃতি রক্ষার্থী রক্ষিতা প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আমাদের রক্ষা করে এটা কিন্তু টোটালটা আমাদের বেঙ্গলিতে রয়েছে এর উপসংহার দেন ভারতের 2025 এনডিসি এর জন্য ভবিষ্যৎ পথ তো কেউ যদি বেঙ্গলিতে ইউপিএসসি দিতে চায় সে বেঙ্গলিতেও দিতে পারবে ইংলিশ দিতে চাইলে আমাদের ইংলিশেরও কন্টেন্ট রয়েছে তো এই কনটেন্টটা আমরা ওয়েবসাইটে আপলোড করে দেবো ওখান থেকে নিয়ে তোমরা পড়বে যার যেই ভাষাতে কমফোর্টেবল সেই ভাষাতে পড়ে এই কোশ্চেনটা যেটা রয়েছে এটা অ্যান্সার করবে 2025 এর কোশ্চেন এটা অ্যান্সার করবে এবং এটাকে অ্যান্সার করে লিখে টাইম ধরে লিখবে 15 মার্কসের অ্যান্সার তো 15 মিনিট টাইম নিলে লিখে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে আমরা কি করব ওটা আবার রিভিউ করে তোমাদের ইভ্যালুয়েট করে তোমাদেরকে দিয়ে দেবো আর এর সাথে প্রিলিমসের জন্য প্রিলিমস বাইটস আর এডিটোরিয়াল এক্সপ্লেন কিন্তু ভিডিও আমাদের রাইস রাইসের ইউটিউব চ্যানেলে এসে গেছে তোমরা কিন্তু দেখে নিও ওকে স্টুডেন্ট অল দ্য বেস্ট